দি আলকেমিস্ট। ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো তার এই জাদুকরী রূপকধর্মী গল্পটি দিয়ে জয় করে নিয়েছেন লক্ষ লক্ষ পাঠকদের হৃদয়। ইন্টারন্যাশনাল বেস্ট সেলার এই বইটি পুরো বিশ্বে বিক্রি হয়েছে ৮০ মিলিয়নের অধিক কপি, অনুদিত হয়েছে শতাধিক ভাষায়, বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি অর্জন করে নিয়েছে মডার্ন ক্লাসিকের মর্যাদা। আলকেমি বা অপরসায়ন হল এমন এক মধ্যযুগীয় বিদ্যা যা চর্চার মাধ্যমে লাভ করা যায় পরিপূর্ণতা, ধাতুকে রূপান্তর করা যায় সোনায়, আর মানুষ লাভ করতে পারে অমরত্ব। আলকেমি যতটা না বৈজ্ঞানিক তার চেয়েও বেশি আধ্যাত্মিক। এই বইটা পড়ে আপনি অবশ্য ধাতুকে সোনায় রূপান্তর করতে পারবেন না, তবে জানতে পারবেন নিজের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যের পথে কি করে অটুট থাকতে হয়। দি আলকেমিস্ট একজন স্বপ্নবাজ কিশোরের স্বপ্ন পূরণের লক্ষ্যে পথ চলার গল্প। এই বইটি বাংলা ভাষায় বিভিন্ন প্রকাশনী থেকে বিভিন্নভাবে অনুদিত হয়েছে অনেকবার। বাজারে প্রায় ৩০টির অধিক ভিন্ন ভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির অনুদিত কপি রয়েছে, যেগুলোর মধ্যে সেরা অনুবাদ কোনগুলো এবং পুরো বিশ্বব্যাপী কেন এত জনপ্রিয় বইটি সে সংক্রান্ত বিস্তারিত জানাবো আরও অনেক কিছু। তবে তার আগে চলুন সংক্ষেপে জেনে আসি সান্তিয়াগো নামক রাখাল বালকের গল্পটা সম্পর্কে। সান্তিয়াগো ১৬ বছর বয়সী স্পেনের এক সাধারণ কৃষক পরিবারের এই ছেলেটির চোখে রয়েছে দুনিয়া দেখার স্বপ্ন। বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলে তাদের যাজক হবে, কিন্তু ঈশ্বরকে চেনা কিংবা মানুষের পাপের ফিরিস্তি মুখস্থ করার চাইতে পরিব্রাজক হওয়ার ইচ্ছাটাই অধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার। ধর্মশিক্ষালয় থেকে একদিন ফিরে এসেই বাবাকে জানায় তার ইচ্ছার কথা। পৃথিবী ভ্রমণের ইচ্ছায় ছেলের আকুলতা দেখে তাকে আর ফেরায় না বাবা। কিন্তু ভ্রমণের খরচ জোগানোর মতো তো আর সম্পদ নেই কৃষক পরিবারের, তাই বাবা তার ছেলের হাতে তুলে দেয় নিজের লুকায়িত সম্বল ৪টি স্প্যানিশ স্বর্ণমুদ্রা। পরামর্শ দেয় ভেড়ার পাল কিনে নেমে পড়তে পৃথিবীর পথে। বাবার চোখেও সান্তিয়াগো দেখতে পায় পরিচিত এক আকুলতা। হয়তো বাবার চোখেও ছিল বিশ্বভ্রমণের ইচ্ছা, কিন্তু খাবার পানি আর বাসস্থানের পিছে ছুটতে গিয়ে হয়তো সেই ইচ্ছা আর পূর্ণতা পায়নি। ভেড়ার পাল নিয়ে শুরু হলো এক রাখাল বালকের পথ চলা। আন্দালুসিয়ার পথে প্রান্তরে ছুটে চলল সে ভেড়ার পাল নিয়ে, কাটিয়ে দিল ২ বছর। একজন দক্ষ রাখাল বালক হয়ে ওঠে এরই মাঝে। কিভাবে ভেড়াদের দেখভাল করতে হয়, কোথায় রয়েছে ওদের জন্য সবচেয়ে ভালো খাবার ও পানি, কোনটি মাস ২ পরে বাচ্চা দিবে, কিংবা কিভাবে পশম কাটতে হয় এদের শরীর থেকে, সব জানা আছে তার। একদিন ভেড়ার পাল নিয়ে দিনের ক্লান্তি শেষে পরিত্যক্ত এক গির্জায় এসে রাত কাটানোর সিদ্ধান্ত নিল সান্তিয়াগো। বই পড়তে প্রচণ্ড ভালোবাসে ছেলেটা। সাথে থাকা বইটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়ল সে। কিন্তু শেষ রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তার। পূর্বেও দেখেছে এই একই স্বপ্ন, তবে এই মুহূর্তে তার ভাবনার বিষয় অন্য কিছু। গত বছর ভেড়ার পশম বিক্রি করতে গিয়েছিল একটা গ্রামে। সেখানেই সান্তিয়াগোর সাথে দেখা হয়েছিল বণিকের মেয়ের সাথে। গল্প করেছিল তারা অনেকক্ষণ। বণিক কন্যাকে ভালো লেগে যায় সান্তিয়াগোর। ইচ্ছে হচ্ছিল সেখানেই থেকে গিয়ে কালোকেশী মেয়েটির সাথে ঘর বাঁধে। বণিক তাকে পরের বছর আবার যেতে বলেছিল ভেড়ার পশমের জন্য। সেই একটি বছর শেষ হয়ে আসছে, আর মাত্র ৪ দিন বাকি সেই গ্রামে পৌঁছাতে। উত্তেজনা ভর করছে ওর উপরে, আবার খানিকটা অস্বস্তিও। এই ১ বছরে যদি ওকে ভুলে যায় মেয়েটা। সেদিন ঘুম থেকে উঠে তারিফার উদ্দেশ্যে রওনা দিল সান্তিয়াগো। তার ইচ্ছে বণিকদের গ্রামে যাবার আগে তরিফায় পৌঁছে পড়ে ফেলা বইটা বদলিয়ে শেষ হয়ে যাওয়া মদের বোতল আবার পূর্ণ করে নিজের দাড়ি কামিয়ে চুল কাটিয়ে একদম পরিপাটি হয়ে বণিক কন্যার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু আচমকা তার মনে পড়ে গেল তারিফায় এক জিপসি বুড়ি থাকে, যে কিনা স্বপ্নের তাবির করতে পারে। মনের দ্বিধা দূর করার জন্য তারিফায় এসেই জিপসি বুড়ির কাছে চলে গেল সে স্বপ্নের তাবির করতে। কিন্তু সেখানে যাওয়ার পরেই সান্তিয়াগোর মনে দুশ্চিন্তা দেখা দিল। ভাবল হয়তো বুড়ি ছলচাতুরি করে তার কাছ থেকে হাতিয়ে নিবে টাকা পয়সা। তারপরও ঝুঁকি নিল সে, বলে ফেলল স্বপ্নের কথা। মিশরের এক পিরামিডের কাছে গুপ্তধন রয়েছে, যেতে হবে সেখানে। কিন্তু কোথায় সেই গুপ্তধন কিংবা কিভাবেই বা যাওয়া যাবে সেখানে জানে না সান্তিয়াগো। বুড়িও জানে না সেসব কিছুই, কেবল জানালো যেতে হবে সেখানে গুপ্তধনের খোঁজে। কোনো পারিশ্রমিক অবশ্য নেয়নি সে, তবে কথার ছলে প্রতিজ্ঞা করিয়ে নেয় সান্তিয়াগো যদি গুপ্তধন পায় তবে তাকে দিতে হবে ১/১০। বিরক্ত হয়ে সান্তিয়াগো সেখান থেকে ফিরে আসলো। হতাশ হয়ে ভাবল কোনোদিন স্বপ্নের কথা বিশ্বাসই করবে না আর। স্বপ্নকে ঝেড়ে ফেলে আবার চিন্তা করতে শুরু করলো সেই বণিকের মেয়েটির কথা। আর মাত্র ৩ দিন পরেই তার সাথে দেখা হবে। শহরে বসে ভাবতে লাগলো কিভাবে তার কথা কিংবা কাজ দিয়ে মুগ্ধ করবে সেই মেয়েটিকে। বইয়ে পড়া কোনো গল্প এমনভাবে বলবে তাকে যাতে মেয়েটা মনে করে এটা তারই জীবনের কোনো ঘটনা। যখন স্বপ্নের আশা একদম ছেড়েই দেয় সান্তিয়াগো, ঠিক সেই সময় তার সাথে পরিচয় হয় এক বৃদ্ধর, মেলচিয়েডেক, যে কিনা নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেয়।
দাবি করে বসে সান্তিয়াগোর ভেড়ার পালের 1/10 বিনিময়ে গুপ্তধন কিভাবে পাওয়া যাবে সান্তিয়াগোকে জানাবে সে। আরও পরামর্শ দিল ভেড়ার পাল বিক্রি করে নেমে পড়তে গুপ্তধনের পথে। শুরুতে প্রতারক ভাবলেও বৃদ্ধের কথায় আর কাজে এমন কিছু ছিল যার ফলে তাকে বিশ্বাস করতে বাধ্য হয় রাখাল বালক। বৃদ্ধ তাকে জানায় প্রতিটা মানুষই তার লক্ষ্য অর্জন করতে চায়, কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য পা বাড়ালে এমন এক মোড়ে এসে পৌঁছায় যেখান থেকে ছেড়ে ছুড়ে দিতে চায় সব। অথচ মানুষ যখন সর্বান্তকরণে চায় কিছু একটা পেতে, মহাবিশ্বের প্রতিটা কণা যোগসাজশে লেগে পড়ে সেই চাহিদা মেটাতে। আবারও দ্বিধায় পড়ে যায় সান্তিয়াগো। অভ্যস্ত জীবন ও জীবনের চাহিদার মাঝ থেকে বেছে নিতে হবে যে কোনো একটা। একদিকে পরিচিত ভেড়ার পাল ও বণিকের মেয়ে, অন্যদিকে অনিশ্চয়তায় ভরা পথ ও গুপ্তধন। অবশেষে সান্তিয়াগো সিদ্ধান্ত নেয় আফ্রিকায় যাবে গুপ্তধনের সন্ধানে। শর্ত অনুযায়ী পালের 1/10 ভেড়া নিয়ে পরের দিন হাজির হয় বৃদ্ধর কাছে। বাকি ভেড়াগুলো বিক্রি করে দেয় সে। বৃদ্ধ তাকে জানায় নিজের মনের কথা শোনার জন্য, কিভাবে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে নির্দেশনা দেয় সে। লক্ষণ দেখে সামনে এগিয়ে যেতে বলে সান্তিয়াগোকে। 2টা পাথর দেয় সে সান্তিয়াগোকে, উরিম আর থুরিম। সাদা পাথর নির্দেশ করবে না আর কালোটা হ্যাঁ, তবে চেষ্টা করতে হবে সিদ্ধান্ত নিজে নিজে নেয়ার জন্য। বৃদ্ধ তাকে আরও জানায় গুপ্তধন কোথায় আছে আগে থেকেই সান্তিয়াগো তা জানত। যেহেতু দৃঢ় সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে, তাই পারিশ্রমিক হিসেবে ভেড়াগুলো নিয়েছে সে। সাথে আরও জানায় জীবনের প্রতিটা জিনিসই কিছু না কিছুর বিনিময়ে পেতে হয়। অবশেষে রাখাল বালক রওনা হলো আফ্রিকার পথে। কিন্তু আফ্রিকায় পা দিয়ে প্রথমেই বড়সড় হোঁচট খেল সে। তারিফা থেকে তানজিয়ারে পৌঁছেই প্রতারিত হয়ে হারিয়ে ফেলে নিজের সমস্ত সম্বল। এমনকি দেশে ফিরে আসার পয়সাটাও নেই তার কাছে। অসহায় বালকের অসহায়ত্ব দেখে এগিয়ে আসলো এক স্ফটিক ব্যবসায়ী। সান্তিয়াগো কাজ শুরু করলো সেই স্ফটিকের দোকানে। ভাবল কিছু টাকা জমিয়ে ফিরে যাবে নিজের দেশে। এরপরে মাত্র কয়েক মাসেই ঝিমিয়ে পড়া স্ফটিকের ব্যবসা সান্তিয়াগোর বুদ্ধিমত্তায় ফুলে ফেঁপে উঠতে শুরু করে। একই সাথে সান্তিয়াগোর হাতে আসতে থাকে কিছু টাকা। কেটে গেল 11 মাস। এই পর্যায়ে এসে সান্তিয়াগো আবারও পড়ে যায় দোটানায়। নিজের দেশে ফিরে গিয়ে আবার এক পাল ভেড়া নিয়ে নেমে পড়বে মাঠে, নাকি যাত্রা শুরু করবে গুপ্তধনের পথে। সান্তিয়াগো ঝুঁকি নেয় আবার। ভেড়ার পাল চড়ানো কিংবা ব্যবসা দুটোই সে ভালোভাবে শিখেছে। চাইলে সে যে কোনো সময় আবার শুরু করতে পারবে সেসব। তাই নতুন পথে হাঁটতে ক্ষতি কি? হয়তো পাওয়া যেতেও পারে সেই গুপ্তধন। নেমে পড়ে সে গুপ্তধনের পথে আর অর্জন করতে থাকে নতুন নতুন জ্ঞান, অর্থ ও সম্মান আর ভালোবাসার একজন মানুষ। হ্যাঁ, আলকেমিস্টের সাথেও তার দেখা হয় মরুভূমির পথে। জানতে পারে সীসাকে সোনায় রূপান্তর করার বিদ্যাও। আর গুপ্তধন, বাকি গল্পটা থাকুক না হয় পাঠকদের জন্য। সান্তিয়াগো কি গুপ্তধন খুঁজে পায় সেটা না হয় বইটা পরেই জেনে নেবেন। তার চেয়ে বরং চলুন পাওলো কোয়েলহো আমাদের কি জানাচ্ছে এই গল্পটার মাধ্যমে সেটা জেনে আসি। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো লক্ষ্য থাকে। নিজেদের অন্তরাত্মার কথা শুনে হয়তো জীবনের কোনো না কোনো পর্যায়ে নেমে পড়ি সেই লক্ষ্য অর্জনের পথে। এই লক্ষ্য অর্জনের পথটা কি সবসময় সহজ হয়? মোটেও না। বন্ধুর এই পথে হাঁটতে গিয়ে হোঁচট খেতে হয় পদে পদে। এরপরও ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হয় লক্ষ্যের পথে। কিন্তু এই ঝুঁকিটাই নিতে চাই না আমরা কেউ। অথচ জীবনের প্রতিটা জিনিসই কিছু না কিছুর বিনিময়ে পেতে হয়। বিনামূল্যে কোনো কিছু পেয়ে গেলে সেটার যথার্থ মূল্য থাকে না আমাদের কাছে। তাহলে জীবনের লক্ষ্য অর্জনে কি করা উচিত আমাদের? আমাদের সকলের উচিত যার যার অন্তরাত্মার কথা অনুসরণ করা। অন্তরাত্মার কথাই হলো ঈশ্বরের আশীর্বাদ। যখন কোনো কাজ আমাদেরকে আনন্দে উদ্বেল করে তোলে, বুঝতে হবে সেটাই আমাদের অন্তরাত্মার কথা। কিন্তু লক্ষ্যের পথে চলতে হলে সামনে আসে অনেকগুলো বাধা। প্রথমেই সামনে আসে ঝুঁকি নেয়ার বাধা। ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় আমরা যা করতে চাই তা করাটা পুরোপুরি অসম্ভব। আর এই ধারণাটা নিয়েই বেড়ে উঠি আমরা। আর তাই হয়তো নিজেদের স্বপ্নের পথে পা বাড়ানোর ঝুঁকি নিতে সাহস পাই না আমরা। কোনোভাবেও যদি আমরা ঝুঁকি নিয়েও নেই, তখন সামনে এসে পথ রোধ করে দাঁড়ায় দ্বিতীয় বাধা, ভালোবাসা। অথচ এই ভালোবাসায় যে আমাদের সামনে এগোবার প্রণোদনা, সেটা উপলব্ধি করতে পারি না আমরা। আমাদের যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা চায় আমরা সুখী হই। তাই আমাদের স্বপ্নের পথে আমাদের সঙ্গী হয়ে পা রাখতেও তাদের আপত্তি নেই। ভালোবাসার বাধা অতিক্রম করার পরেই তৃতীয় বাধা এসে সামনে দাঁড়ায়, ভয়। পথ চলতে গিয়ে নানা পরিস্থিতিতে হার মানার আতঙ্ক। কিন্তু অন্তরাত্মার দেখানো পথ যে অন্য যে কোনো পথের মতোই কঠিন। পার্থক্য কেবল জান প্রাণ দিয়ে সে পথে ভ্রমণ করতে হয়। ভালো খারাপ নির্দেশনা দেখে সামনে এগিয়ে যেতে হয়। যারা তাদের অন্তরাত্মার পথে চলতে ভয় পায় তাদের জন্য পাওলো কোয়েলহোর শক্তিশালী উক্তি,
মানুষ যখন সর্বান্তকরণে চায় কিছু একটা পেতে, মহাবিশ্বের প্রতিটি কণা যোগসাজশে লেগে পড়ে সেই চাহিদা মেটাতে। আমরা যখন ভয়কে জয় করে পৌঁছে যাই লক্ষ্যের একদম কাছাকাছি, তখনই আসে চতুর্থ বাধা, স্বপ্নটি বাস্তবায়ন করার ভয়, যার জন্য আমাদের সারাটি জীবন ছুটে চলা। এই বাধাগুলো পেরোতে পারলেই আমরা পৌঁছাতে পারবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। লক্ষ্য অর্জনের এই পুরো প্রক্রিয়াটাই পাওলো কোয়েলহো তার এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। রূপকধর্মী এই গল্পটায় রাখাল বালকের একটা সাধারণ গল্পের ফাঁকে ফাঁকে কোয়েলহো এমন কিছু জীবন দর্শন নিয়ে এসেছেন যা জীবন পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের পাঠকদের জন্যই কোয়েলহো কোনো না কোনো বার্তা রেখেছেন এই গল্পটায়। জীবন ও জীবনের উদ্দেশ্য বুঝতে পারাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না। গল্পের একটা পর্যায়ে আলকেমিস্টের সাথে সান্তিয়াগোর দেখা হয়। সীসাকে স্বর্ণে রূপান্তরের বিষয়টাও জানতে পারে সে তার কাছ থেকে। সান্তিয়াগো জানতে পারে সীসাকে স্বর্ণ বানানোটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হচ্ছে এই রূপান্তর শিখতে গিয়ে তার অর্জিত জ্ঞান, চিন্তা ধারণা এবং স্বর্ণ ও সীসা এ দুটোর গুরুত্ব বুঝতে শেখা। আবার গুপ্তধনের সন্ধানে বের হয়ে সান্তিয়াগো তার যাত্রাপথে যে সকল শিক্ষা পেয়েছে, জীবন সম্পর্কে যা যা জানতে পেরেছে, সেটার গুরুত্ব গুপ্তধনের চেয়ে কোনো অংশে কম নয়। পাওলো কোয়েলহো পুরো বিশ্বে এই নামটি পরিচিতি লাভ করে দি আলকেমিস্ট বইটার মাধ্যমেই। দি আলকেমিস্ট লেখকের চতুর্থ বই। 3টা বই প্রকাশের পর তেমন কোনো সাড়া না পাওয়ায় 1988 সালে পর্তুগিজ ভাষায় এই বইটি প্রকাশিত হয় ব্রাজিলের এক ছোট্ট বেনামি প্রকাশনী থেকে। অনেক হিসেব নিকেশ করে মাত্র 900 কপি ছাপানো হয়েছিল। ভেবেছিল ওটা আর পুনর্মুদ্রণ করা হবে না কখনোই। নানা চেষ্টা চরিত্রের পরে বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স 1993 সালে বইটি পর্তুগিজ ভাষা থেকে ইংরেজি ভাষায় ভাষান্তর করে প্রকাশের সিদ্ধান্ত নেয়, আর এরপরেই আন্তর্জাতিক বেস্ট সেলারে পরিণত হয় বইটি। ইংরেজি ভাষায় অনুদিত বইটি তুলনামূলকভাবে সহজভাবে লেখা, পড়তে কোনো সমস্যা হবে না। তবে সমস্যা যেটা হতে পারে তা হলো বইটিতে অসংখ্য দ্ব্যর্থবোধক বা বহু অর্থক শব্দ বা বাক্য ব্যবহার করা হয়েছে। গল্পটা যেহেতু রূপকধর্মী, তাই যথাযথ অর্থ বুঝতে না পারলে গল্পটার মূল ভাব বুঝতে সমস্যা হতে পারে আপনার। সুতরাং যারা ইংরেজি বই পড়ে অভ্যস্ত নয় তাদের জন্য এই বইটার ইংরেজি অনুবাদ সহজ হলেও আমাদের পরামর্শ থাকবে বাংলা অনুবাদ পড়ার জন্য। বইটির বিশ্বব্যাপী এত জনপ্রিয়তার ফলে বাংলা ভাষায় বইটি অনুবাদ করা হয়েছে অনেকবার। এই বইটির বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত প্রায় 30টির মতো অনুদিত বই বাজারে রয়েছে। এই রিভিউটি করার জন্য সেগুলোর মধ্য থেকে আমরা কমপক্ষে 25টি অনুবাদ বইয়ের বিভিন্ন অংশ পড়ে দেখেছি, যাদের মধ্যে অধিকাংশ বইয়ের অনুবাদ অত্যন্ত নিম্নমানের। ব্যক্তিগতভাবে আমার কাছে মোহাম্মদ ফুয়াদ আল ফিদাহ এর অনুবাদকৃত এই বইটি বেশ ভালো লেগেছে। চিরকুট প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির প্রোডাকশন কোয়ালিটিও অন্যান্য বইগুলোর থেকে তুলনামূলকভাবে অনেক ভালো। দৃষ্টিনন্দন প্রচ্ছদের বইটা মোটা হার্ড কভারে বাঁধাই করা। হালকা ক্রিম কালারের কাগজে প্রিন্ট করা বইটিতে বেশ কিছু ইলাস্ট্রেশন ব্যবহার করা হয়েছে, যেটা সত্যি ভালো লেগেছে। 160 পৃষ্ঠার বই হলেও তারা এখানে রিবন বুকমার্ক দিয়েছে এবং রিবনটাও বেশ সুন্দর। অনুবাদের কথা বলতে গেলে গল্পের মূল বিষয়গুলো অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে ভাষান্তর করা হয়েছে। মাঝে মাঝে কিছু ভারী শব্দ ব্যবহার করা হয়েছে, যার ফলে কিছু বিষয় বুঝতে একটু খটকা লাগতে পারে, তবে মূল ভাবটা শব্দগুলোতে যথাযথভাবেই ফুটে উঠেছে। এই বইটাকে ঠিক অনুবাদ না বলে ভাষান্তর বলা যেতে পারে, তবে এরপরও ছোটখাটো কিছু ভুল চোখে পড়েছে। ভেড়ার প্রতিশব্দ মেষ, কিন্তু এই বইটাতে লেখা হয়েছে মোষ। ভেড়ার পরিবর্তে যেখানেই শব্দটা ব্যবহার করা হয়েছে প্রতিবারই মোষ লেখা হয়েছে। এছাড়াও দু একটা বানান ভুলের পাশাপাশি কিছু কিছু জায়গায় মিসপ্রিন্ট চোখে পড়েছে। এই অনুবাদটা ছাড়াও আরেকটা অনুবাদ আমার কাছে বেশ ভালো লেগেছে। বিদ্যাপ্রকাশ প্রকাশনী থেকে ফারহানা আজিম শিউলি এর অনুবাদকৃত বইটির অনুবাদও বেশ ভালো। সহজবোধ্য বাক্যে দারুণ সাবলীলভাবে বইটি অনুবাদ করেছেন তিনি। তবে এই বই দুইটার দাম অন্যান্য বইগুলোর থেকে কিছুটা বেশি। আমাদের কাছে এই বইটার আরও একটা অনুবাদ কপি রয়েছে। রদুলা প্রকাশনী থেকে প্রকাশিত মাকসুদুজ্জামান খানের অনুবাদ বইটা বাকি সকল বইগুলোর থেকে তুলনামূলকভাবে কিছুটা ভালো, দামটাও কিছুটা কম। তবে সবকিছু মিলিয়ে আমি চিরকুটের এই বইটাকে সবার থেকে এগিয়ে রাখবো। বইগুলোর দাম এবং বাকি সকল তথ্যাদি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন সেখান থেকে। বাংলা এবং বিশ্ব সাহিত্যের সেরা ও জনপ্রিয় সব বই সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বুকিশ ভিউ চ্যানেলটি। আপনার মূল্যবান পরামর্শ কিংবা যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। নিয়মিত বই পড়ুন এবং অন্যদেরও বই পড়তে উৎসাহিত করুন। বইয়ের ক্ষুধা ছড়িয়ে দিন সবার মাঝে।